তো আমরা যাচ্ছি এইভাবে রিক্সাতে। দেখো এখানে হচ্ছে তো চলে আসলাম দীঘাপতিয়া রাজবাড়িতে। আজকে তোমাদের ঘুরে দেখাবো দীঘাপতিয়া রাজবাড়ি। আর আমরা যাচ্ছি হচ্ছে নাটোর রাজবাড়িতে। এইভাবে রিক্সার মধ্যে হেভি মজা, বাবা বন্ধু সবাই মিলে। চলো একদম নাটোর রাজবাড়ি থেকে দেখা হচ্ছে। চলে আসলাম দীঘাপতিয়া রাজবাড়িতে। আজকে তোমাদের ঘুরে দেখাবো দীঘাপতিয়া রাজবাড়ি আর বলবো দীঘাপতিয়া রাজবাড়ির কিছু ইতিহাস। তো তার আগে এখন টিকিট কাটতে হবে, তো টিকিট কেটে ভেতরে যাই আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই ভিডিওতে। তো এই হচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ির মেন গেট, আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট নিল হচ্ছে 30 টাকা। তো চলো এখন ভেতরে ঢুকি, তারপর ভেতর থেকে তোমাদের সবটা শেয়ার করছি। আর এখানে খোলার সময় কিন্তু সকাল 10টা আর বিকেল 4টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। তো দীঘাপতিয়া রাজবাড়ির চত্বর, এখানে কিন্তু চারিদিকে এরকম ফুল গাছ দিয়ে সাজানো সুন্দরভাবে। আর এখানে কিন্তু চাইলে তোমরা এসে সময় কাটাতে পারো। এখানে চেয়ার রয়েছে, এখানে সুন্দর ফুল গাছ, তারপর ফাঁকা মাঠ এতটা। আর এই জায়গাটা মানে এতটাই সুন্দর, তো এখানে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে কিছুদিন ব্লগ করা হয়নি, আজকে তো এখানে এসে মানে মনটা একদম শান্তি। আর এখানে চাইলে তোমরা এখানে এসে ওয়েদার কিন্তু খুব সুন্দর, চারিদিকে গাছপালা লাগানো। আর পেছনে হচ্ছে এই মেন রাজবাড়ি। এদিকে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে, এখানে সংগ্রহশালা রয়েছে। আর এই পাশে এখানে কিন্তু রাজার সব যে আসবাবপত্র, বই বা তারপর আরো যেসব জিনিসপত্র ব্যবহার করতো সেই সব কিন্তু এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। চাইলে তোমরা ভিতরে ঢুকতে পারো। আর ভেতরে ঢোকার জন্য কিন্তু 30 টাকা প্রবেশ মূল্য লাগবে, আর গেট থেকে ভেতরে ঢোকার জন্য 30 টাকা। তো চলো তোমাদের পুরো চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। 1736 সালে এই ভবনটি দীঘাপতিয়া রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রাজাদের প্রশাসনিক ভবন ও শয়নকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। দয়ারামের চতুর্থ বংশধর রাজা প্রসন্ননাথ রায় 1860 খ্রিস্টাব্দের দিকে এই রাজবাড়ির সুরম্য অট্টালিকা, বাগান ও মন্দির প্রভৃতি নতুন করে নির্মাণ করেন। এই মূল ভবনটি 1897 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন দীঘাপতিয়ার ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায় বর্তমানে প্রাসাদটি পুনর্নির্মাণ করেন। আইন প্রণয়নের মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদের ফলে রাজপরিবার এটি ছেড়ে কলকাতায় চলে যায়। পাকিস্তান সরকার 1966 সালে এই রাজবাড়ি অধিগ্রহণ করেন এবং 1967 সালে পাকিস্তান সরকার এটিকে গভর্নর হাউস হিসেবে ঘোষণা করেন। এই রাজবাড়িটির গুরুত্ব আরও বেড়ে যায় যখন 1972 সালের 9 ফেব্রুয়ারি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাজবাড়িকে গভর্নর হাউস থেকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। রাজা, এটা হচ্ছে সুড়ঙ্গ পথ, যেখানে তার রাজর্ষি আমলের ধন সম্পদ, টাকা পয়সা এখানে দিয়ে রাখা হতো। এই সেই সুড়ঙ্গ, মানে এখান দিয়ে ভিতরে চলে যেত সব। এটা অনেক আগেকার, সেই আগেকার আমলের সেই এটাই আমরা জানে আসছি এটি। তো এই হচ্ছে সেই সুড়ঙ্গ পথ, মানে এইটাতেই চালান করা হতো। মেন একটা জায়গা আছে সেই ঘাটিতে, এখান থেকে সব দামি হিরে মুক্ত যত জিনিস কিছু আছে সবকিছুই এই দিক দিয়ে হচ্ছে গিয়ে চালান করা হতো। সেই বহু পুরনো আমলের জিনিস। এটা রাজবাড়ির পেছন সাইড। আর এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা ধরে এটা কিন্তু চলে যাচ্ছে একদম ঘাটে। ওই যে ঘাট দেখতে পাচ্ছ, ঘাটের জল। এই রাস্তা ধরে এখানকার যে রানী ছিলেন উনি কিন্তু এই রাস্তা ধরে আসতো এখানে, এই দিক দিয়ে এসে স্নান করতো ঘাটে, আবার এখান থেকে ব্যাক করে চলে যেত ভেতরে। তো তার জন্য এখানে চারিদিকে মানে একদম প্রাইভেসি করা। আর এই হচ্ছে পেছনের দিকটা, এদিকে রয়েছে হচ্ছে আমবাগান। খুবই সুন্দর জায়গা, শান্তশিষ্ট পরিবেশ। বাদিকে রয়েছে হচ্ছে রানীমহল, রানীঘাট, তারপর মিনি চিড়িয়াখানা, তারপর এখানে রয়েছে হচ্ছে হৈমন্তী বৃক্ষ, যেটা কিন্তু এখন দেখা যায় না।
তো চলো, এই হলো ঢোকার রাস্তা। তো এখন ভিতরে ঢুকছি আমরা এখান দিয়ে। ওয়াও, মনে হচ্ছে কি আলাদা একটা জায়গায় চলে আসলাম। আর ভেতরে ঢুকতে রয়েছে কিন্তু এরকম সুন্দর ফুল বাগান, আর এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর। আর এই দেখো চারিদিকে গাছপালা দিয়ে ভর্তি। তো এই হলো, এখানে রানী স্নান করতো, রানীর ওপেন প্লেসে। এই এই হচ্ছে পুকুর। পশু পাখি সংরক্ষণ করা আছে এখানে, হচ্ছে নির্দেশনা দেওয়া আছে। আর এই রানীঘাট, তার সামনে এই হচ্ছে, এ দেখো হরিণ দেখা যাচ্ছে। দেখো এখানে হচ্ছে ময়ূর আছে, ময়ূরই দুটোই আছে। আর এখানে আছে কালিম, এটা নাম হচ্ছে কালিম পাখি। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে গিনিপিগ। আর এদিকে হচ্ছে আছে খরগোশ। আর ওই বানর, ওই যে বানর, ওই যে এটা হচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ির গ্রাউন্ড মাদার হাউস। এখানে যেসব মানে রানীরা বৃদ্ধ হয়ে যেত বা যেসব রানীর রাজা মারা যেত, তারা এই বৃদ্ধাশ্রমে থাকতো। আর এখানে হচ্ছে সংগ্রহশালা। এই পাশে রয়েছে হচ্ছে গ্রাউন্ড মাদার প্যালেস বললাম যেটা, তারপরে রানীমহল, রানীঘাট, মিনি চিড়িয়াখানা সব কিন্তু রয়েছে এই সাইডে। আর এটা হচ্ছে পারিজাত গাছ, এই দেখো পারিজাত গাছ। মেন গেটের উপরে যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ঘড়িটা, এটা কিন্তু কোনো রকম ইলেকট্রনিক্স ডিভাইস বা কোনো কিছু না, এটা একদম নেচার ভাবে চলে একদম এটা। তো এই এখন বাজে ঠিক 5টা 10, আর ঘড়ির কাঁটাতেও কিন্তু বাজে ঠিক 5টা 10। আর এখন বেরোচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ির থেকে। এখানে দীঘাপতিয়া রাজবাড়িতে ঢোকার টাইম সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত হচ্ছে শীতের দিনে, আর গরমের দিনে কিন্তু বিকেল 5টে পর্যন্ত। আর এখন বেরিয়ে যাচ্ছি আরেকটি জায়গাতে, দেখা হচ্ছে তোমাদের সাথে সেখানে গিয়ে। তো এটা হলো নাটোর রাজবাড়ি, আর এই হচ্ছে মেন গেট। আর ভেতরে চলো এখন ঢুকি, তারপর তোমাদের ভেতর থেকে দেখাচ্ছি। নাটোর রাজবাড়ির এই হলো মেন গেট। নাটোর রাজবাড়ি ঢুকতে বাদিকে কিন্তু রয়েছে হচ্ছে বহু পুরনো মন্দির। এখানেও মন্দির রয়েছে, এখানেও কিছু ধ্বংস। তো এখানে এরকম প্রচুর বানানো আছে, আর এখানে একটা কাজ চলছে গণপতি বাপ্পা। আর মন্দির থেকে সামনেই কিন্তু রয়েছে এরকম একটা পুকুর। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর ওপর জমি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদা জেলার পর্যন্ত বিস্তৃতি ছিল। রাজবাড়ির মোট আয়তন 120 একর। ছোট বড় 8টি ভবন আছে, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর আছে, এবং পুরো এলাকাটি 2টি অংশে বিভক্ত, ছোট তরফ ও বড় তরফ। বিষ্ণু মামা আর বৌদ্ধ মামা। তো এবার আমরা কোথায় ঘুরে দেখবো? এদিকে ভেতরে চলো। তো এদিকেও মন্দির আছে, তো চলো ভেতরে মন্দির থেকেও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে বাংলাদেশের যত রাজা আছে তার সব
মানে যেখানে যেখানে আছে সবটা রুট ম্যাপ এখানে দেওয়া। এই ভারত থেকে শুরু করে এদিকে ঠাকুরগাঁও, তারপর আরও ছিঁড়ে গেছে, এখানে বোঝা যাচ্ছে না, বগুড়া আছে, গাইবান্ধা, তারপর নগাঁও, পাহাড়পুর, চাপাই নবাবগঞ্জ, মানে চাপাই নবাবগঞ্জে আমার বাবারা থাকতো, ঠাকুরদার বাড়ি। আর এই হলো রাজবাড়ির শ্যামসুন্দর বিগ্রহ মন্দির। তো ভেতরে ঢুকি, তোমাদের ভেতরে ঢুকে পুরো শ্যামসুন্দর মন্দির দর্শন করাচ্ছি। এই হলো মন্দির প্রাঙ্গণ, আর এই হলো মন্দির। এখানে কিন্তু অষ্টকালী হয়, অষ্টপ্রহর সব কিন্তু এই জায়গাতেই হয়। আর কিছুদিন আগে হয়েছে। আর এই বড় তরফ, ছোট তরফ, সব এই যে প্রবেশ পথ দিয়ে ঢুকে কিভাবে তোমরা যাবে সবকিছু এখানে দেওয়া আছে। এই হচ্ছে সেই পুরানো, এখনো আছে এরকম মেলা টেলা তো দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে নাটোর রাজবাড়ির ভেতরের দোলনা। এখানে সব রানী মহল, চতুষ্কোণা মন্দির, বহু কিছু আছে এখানে ভেতরে। যেটা ভিডিও দেখেছি সেটা হচ্ছে বড় তরফের ছিল, আর এটা হচ্ছে ছোট তরফের রাজপ্রাসাদের সামনে পুকুর। আর এই হলো পুকুর, আর পুকুরের পেছনেই এই হচ্ছে রাজপ্রাসাদ। এই হলো নাটোর রাজবাড়ি। তো নাটোর রাজবাড়ি থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকটি জায়গায়। তো চলো সেখানে যাচ্ছি। বাংলাদেশ নাটোর জেলার অন্যতম প্রাচীন মন্দির জয় কালীবাড়ি, যেটা 300 বছরের পুরনো মন্দির। মন্দিরটি লালবাজার এলাকার নাটোর সদর উপজেলায় অবস্থিত। 18 শতকের শুরুতে দয়ারাম রায় নাটোরের রানী ভবানী, মহান ও প্রভাবশালী দেওয়ান এবং দীঘাপতিয়ার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরটি। এই মন্দিরটির দুটি বিল্ডিং রয়েছে। মূল ভবনের ডান পাশে একটি শিব মন্দিরও রয়েছে। মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম পেট পুজো করতে, এখানকার ফেমাস সিঙ্গারা খেতে, সিঙ্গারা, চপ, অনেক কিছু। তারপর সেগুলো খেয়ে আবার চলে গেছিলাম ডিনার করতে বাংলাদেশের ফেমাস মোরগ পোলাও খেতে। এই হচ্ছে পোলাও আর মোরগ।